ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী হয়েছেন আপনারা বিএনপি। এখন আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব শুরু হয়েছে। এই লড়াই আপনারা পরাজিত হইবেন, অবশ্যই হইবেন। এটাই ইতিহাসের শিক্ষা। আজ হোক কাল হোক পরাজিত হইবেন। ইন্ডিয়ান সালসা খাইয়া যারাই বাংলাদেশের রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে, যেই আসুক, যত বড় দল আসুক। বিএনপির স্ট্র্যাটেজিস্ট হয়েছে কে জানেন? জানেন কে স্ট্র্যাটেজিস্ট? আসেন, এটা মজার জিনিস। বিএনপিতে কি একটা সুস্থ মাথার লোক নাই? একসময় রিজভী ভাই কইছিল আওয়ামী লীগে কি একটা ভদ্রলোক নাই? প্রফেসর ইউনূসের মুসলিম পরিচয় অস্বীকার কইরা বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু আজকে কইছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস নাকি একজন ক্যাথলিক খ্রিস্টান। বিষয়টা উপস্থাপন করেছেন। ধন্যবাদ দাদাকে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সামনে উপস্থিত হন। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আওয়ামী লীগ হাসিনা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করেছে, কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করে নাই। আপনি 1970 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন, ফেরত এসেছেন? আর মুসলমানের দেশে আপনি সরকার প্রধান, আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির, আপনারা আল্লাহর ওলি। আপনারা জিজ্ঞাসা করেন ইউনূস সাহেবকে, উনি কি ফেরত এসেছেন? নাহিদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশের আলেম সমাজকে দায়িত্ব, উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা? বিএনপিতে কি একটা সুস্থ মাথার লোক নাই? একসময় রিজভী ভাই কইছিল আওয়ামী লীগে কি একটা ভদ্রলোক নাই? এগুলো কি খাইস্টা লোকরে ঢুকাইছেন নিজের দলে। এ বুলু কইছিল না তারেক রহমানের নাম করলে অজু করে আসতে হবে? তারা অত্যন্ত ঘৃণিত ভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন। তারপরে ঠাপ খেয়া মাপ চাইছিল। ঠাপ খেলে এগুলো সাইজে থাকে। সাউদ্দিন সাহেব এক ঠাপে গলার স্বর নরম করেছেন। প্রফেসর ইউনূসের ওইখানে আজকে যায় কেমন নরম সুরে কথা কইছে। বিএনপির পেজে আবার শেয়ার দিয়ে দেখাচ্ছে, দেখিছো দেখিছো কত চমৎকার করে কথা কইছে। আগে শুনেন। মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার সহকর্মীবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি। এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায়, ক্ষমা করবেন, এই বক্তব্য বোধহয় আমাদেরকে আহত করেছে। সরকারের সমালোচনা যারা বেশি করে, আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে দেবে তারা আপনার বন্ধু, আমরা আপনার বন্ধু। দেখেছেন ঠাপ খেয়ে সোজা হয়ে গেছে, একেবারে রুলারের মতো সোজা হয়ে গেছে। সাউদ্দিন সাহেব খুব দুঃখ পাইছেন। উনি আগে কইছিলেন যে ওনার প্রতি অন্যায় হইতেছে, ওনার পোলারে এর মধ্যে টাইনে আয় না, আমি মহা অপরাধ করেছি, এটা ঠিক হয় নাই। সাউদ্দিন সাহেবের ধমকের কথা বলা থামিছে না। আবার শুনেন। আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি। এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না। ওনার সুর অতি নরম হইয়াছে, ইহা ভালো। এইটারে বলে সাধারণ মানুষের পাওয়ার। এই পাওয়ার ক্ষমতাবানদের স্বর নরম করতে বাধ্য করে। নির্বাসনে, নির্যাতনে, কারাবাসে আয়না করে যার জীবন গেল 17 বছর, তাকে আজকে দেশদ্রোহী বানানো হচ্ছে। এই কি রাজনীতি হওয়া উচিত? যারা আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি, নির্বাচনের কথা বলি, গণমানুষের কথা বলি, তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু কিছু কুচক্রী মহলে। উস্কা দিন গুজার গিয়া। তো উই বুলু এটা কইছে কেন জানেন? কারণ উইর এই বুদ্ধিটুকু আছে যে বাংলাদেশের ইসলামপন্থীরা প্রফেসর ইউনূসের পিছিয়ে দাঁড়াইছে, তাই খ্রিস্টান বয়ান আনিছে। এটারে বলা হয় বিলো দা বেল্ট খেলা। এই খেলা বিএনপি ভালোই শুরু করেছে। এই খেলা শিখেছে ইন্ডিয়ার কাছ থেকে। বেল্ট খেলা হইতেছে ইন্ডিয়ার চাণক্য নীতির একটা কৌশল। আপনাদের মনে আছে না, আমি এই চাণক্য নীতিতে ইন্ডিয়া কিভাবে তার শত্রুদের কবজা করে, ঘায়াল করে, আমি দেখাইছিলাম কয়েকটা এপিসোডে, 2টা এপিসোড করেছিলাম। এইভাবে তারা তাদের প্রতিপক্ষকে নিশ্চুপ করায় দেয়। কিভাবে হানি ট্র্যাপ করে আমি এপিসোড করেছিলাম। এই চাণক্য নীতি আজকের দুনিয়া চলে না। বুলুর এই বক্তব্যের মাধ্যমে দেশবাসীর কাছে এতদিনে যা স্পষ্ট হইল তা হইতেছে বিএনপির এই নেতা বুলু রয়ের এক পাকা এজেন্ট, পাকা পাইকে গেছে, পড়িছে এখন গাছ থেকে। বুলুরে জাউরা সিল দেওয়ার আমার খুব ইচ্ছা। দাঁড়ান এডিটর সাহেব দাঁড়ান, কিন্তু জাস্ট এজ এ জেস্টার অফ গুডউইল। একসময় রাজপথের সহযোদ্ধা হিসেবে, বয়স্ক নেতা হিসাবে এটা করলাম না। আজকেই লাস্ট টাইম। আমি কলে ছাড় দিব না।
লাগছেন তো সবাই পিছে, ইন্ডিয়া কচু ক্ষেত্রের সাথে নিয়া ফেয়ার না আসেন, খেলা হবে। হ্যাঁ, কার মাজায় কত জোর, কে জিতে কে হারে পাবলিকে দেখবে। হ্যাঁ, টেরাম টেরাম যুদ্ধ হবে। হ্যাঁ, নিজেরা কত বড় হরিদাস পাল হইছেন সেটাও দেখা যাবে। হ্যাঁ, বুলু সাহেব একটা ছোট বুদ্ধি শিখাই দিই, ফ্রি ফ্রি বুদ্ধি, চাইনিজ বুদ্ধি। কোন দল কোন রাজনীতি জিতবে এটা ধরার চাইনিজ বুদ্ধি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদেরকে শিখে দিই। আগেও শিখেছি, আবার আজকে শিখে দিই, অসুবিধা নাই। একটা সমাজে নানা রকম দ্বন্দ্ব থাকে। একটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে, একটা না অনেকগুলো স্রোত থাকে, ছোট বড় মাঝারি, তেমন সমাজেও থাকে। দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না, সেকুলার আর ধর্মবাদীর একটা দ্বন্দ্ব আছে না, ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না, শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না? আছে। শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাত বলে, তাই না? বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না? এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে। এই দ্বন্দ্বগুলোই রাজনীতি, কনফ্লিক্ট সিচুয়েশন, এটাই রাজনীতি। একটা পক্ষের সাথে আর একটা পক্ষের দ্বন্দ্ব, এই রাজনীতি, এটাই রাজনীতি। কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে, এক নাম্বার, সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব। এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের কাজ। আপনি ইতিহাসে তাকাইলে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল? ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না, না তা না, প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজা। অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে, এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান সৃষ্টি এক না, দুইটা আলাদা দ্বন্দ্বের ফল। পাকিস্তান আমলে দ্বন্দ্ব কি ছিল? বাঙালি আর অবাঙালিদের, তাই না? হাসিনা আমলে দ্বন্দ্ব কি ছিল? প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। হাসিনা অ্যান্টি হাসিনা, এখন হাসিনা নাই, কিন্তু সেই প্রধান দ্বন্দ্ব আছে। ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী হয়েছেন আপনারা, বিএনপি। এখন আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব শুরু হয়েছে। এই লড়াই আপনারা পরাজিত হইবেন, অবশ্যই হইবেন। এটাই ইতিহাসের আজ হোক কাল হোক পরাজিত হইবেন। ইন্ডিয়ান সালসা খাইয়া যারাই বাংলাদেশের রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে, যেই আসুক, যত বড় দল আসুক। মাথাতে রেখেন, কামে দিবে। যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে, কোনোটাই কোনো কাজে দিবে না, কোনোটা কোনো কাজে দিবে না। বিএনপির স্ট্র্যাটেজিস্ট হয়েছে কে জানেন কে স্ট্র্যাটেজিস্ট? আসেন, এটা মজার জিনিস। বিএনপি স্ট্র্যাটেজিস্ট হয়েছে এখন বাংলাদেশে রয়ের সাবেক স্টেশন চিফের পোলা চন্দন নন্দী। সেই ঠিক করে দেয় কোনটা নিয়ে বিএনপি মাঠ গরম করবে। তার একটা বালসাল পোর্টাল আছে, নর্থ ইস্ট নাকি বালসাল, ওই ইন্ডিয়া থেকে ওই পোর্টালে একটা লেখা দেয় হুক্কা হুয়া কবে। আর ইডি থেকে বিএনপি, আওয়ামী লীগ, কচু খেতি আর ওয়াকার একেবারে লাইন বাই লাইন পইরা ক্যা হুয়া করবে। আপনি দেখেন, মিলে দেখেন, আমার কথা ঠিক কিনা মিলে দেখেন। এডিটর সাহেব না দেন না হুক্কা হুয়া আর ক্যা হুয়া।